বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিবিএ, এমবিএ এবং বিবিএস লেভেলের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী যারা দেখছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা বিবিএ বিভিন্ন বর্ষে, যেমন অ্যাকাউন্টিং এর প্রথম বর্ষ, তারপরে যারা আপনারা ম্যানেজমেন্ট আছে আপনাদের দ্বিতীয় বর্ষ, এরপরে ফিনান্স এবং মার্কেটিং বিভিন্ন ডিপার্টমেন্ট, সাথে এমবিএ ফ্রিলিতে আপনারা যারা আছেন, আপনাদের এই এমবিএ ফ্রিলিতে এই ফিনান্স, এই যে ফিনান্স শব্দটা অর্থাৎ এই যে সাবজেক্টটা আছে প্রিন্সিপাল অফ ফিনান্স, আমরা এই প্রিন্সিপাল অফ ফিনান্স এর খুবই ইন্টারেস্টিং এবং মজার একটা অধ্যায়, সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এই বিষয়টার বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ কথা বলবো। এরপরে আমরা 2020 সালে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম একটা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু করি আমরা। দেখেন এখানে তিনটা শব্দ আছে। টাইম ভ্যালু অফ মানি। টাইম হচ্ছে যে সময়, ভ্যালু হচ্ছে যে আমাদের মান, আর মানি তো আমরা সবাই জানি, আমরা যেটার জন্য প্রতিনিয়ত ছুটছি জন্ম থেকে, অর্থাৎ বুদ্ধি হওয়ার পর থেকে একবারে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেটার পিছনে ছুটি সেটাই হচ্ছে মানি। এখন এই সময়ের ব্যবধানে আমাদের অর্থের যে মূল্যগুলা, এটা কিন্তু এক এক সময়ে এক এক রকম অবস্থায় দাঁড়ায়। যেমন দেখেন, আপনারা একটু মনে করেন, আপনারা যারা বিবিএ ফার্স্ট ইয়ারে আছেন অথবা সেকেন্ড ইয়ারে আছেন, বা আপনারা যারা এমবিএ তে আছেন, একটু চিন্তা করে দেখেন, আজ থেকে মনে করেন 1 বছর আগে 1 লিটার সয়াবিন তেলের দাম কত ছিল? 100 টাকা। 100 টাকা ছিল না, 50 থেকে 60 টাকা বা 52 টাকা ছিল। আজকে আপনি 1 লিটার সয়াবিন তেল কিনতে গেলে আপনাকে প্রায় 198 বা টাকাটা বা 200 টাকা দিতে হচ্ছে। তাহলে 1 লিটার সয়াবিন তেল আজ থেকে 1 বছর আগে ছিল 50 টাকা, ওটার মূল্য এখন দাঁড়িয়েছে কত টাকা? 200 টাকা। এই যে সময়ের ব্যবধানে এই যে আমাদের মূল্যটার যে পরিবর্তন হলো, এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। তাইলে আমরা যদি সংজ্ঞা দিয়ে বলি যে সময়ের সাথে সাথে সময়ের ব্যবধানে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় অর্থের সময় মূল্য। আর একটু যদি বিস্তারিত বলি, নির্দিষ্ট সময় এবং সুদের হারে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় অর্থের সময় মূল্য। এখন এই অর্থের সময় মূল্য নির্ধারণকারী উপাদান হচ্ছে যে প্রধানত 3টা। একটা হচ্ছে যে আপনার মূল্য থাকবে, একটা বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য একটা দেওয়া থাকবে, এরপর আপনার এখানে একটা সময় থাকতে হবে, আর একটা হচ্ছে এখানে সুদের হার থাকতে হবে। এই দুইটার মাধ্যমে আমাদের এই অর্থের সময় মূল্যগুলো কি হয়? পরিবর্তিত হয়। এই যে অর্থের সময় মূল্য, সময় তো আমরা জানি, এই যে মূল্য, এই মূল্যকে আমরা 2 ভাগে ভাগ করি। অর্থাৎ এই অর্থের সময় মূল্য 2 প্রকার। একটা হচ্ছে যে আপনার ভবিষ্যৎ মূল্য, আর একটা হচ্ছে আপনার বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্যটাকে আমরা এফবি দ্বারা প্রকাশ করি, আর বর্তমান মূল্যটাকে আমরা পিবি দ্বারা প্রকাশ করি। এফবি মানে ফিউচার ভ্যালু, আর পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। আমার কাছে বর্তমানে কিছু টাকা আছে, নির্দিষ্ট সময় এবং সুদে ভবিষ্যতে বা 5 বছর, 10 বছর বা আজ থেকে কিছুদিন পরে যে টাকাটা হবে সেটাকে বলা হয় কি মূল্য? ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ বর্তমানে যে টাকাটা আছে নির্দিষ্ট সময় এবং সুদের হারে ভবিষ্যতে এই টাকাটার যে মূল্য দাঁড়াবে বা যে মূল্যটা হবে সেটাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। আর এই বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় আপনার ডিসকাউন্ট, কম্পাউন্ডিং বলা হয়। বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার যে প্রক্রিয়া এটাকে বলা হয় কম্পাউন্ডিং বলা হয়। মনে থাকবে? ওকে, আবার আসেন, আমার আজ থেকে 5 বছর পরে 10 লক্ষ টাকার প্রয়োজন। ওই 10 লক্ষ টাকার আজকের যে মূল্য, ওই 10 লক্ষ টাকার জন্য আজকে আমাকে যে টাকাটা ডিপোজিট করতে হবে, অথবা ওই 10 লক্ষ টাকার আজকের যে মূল্য সেটাকে বলবো আমরা বর্তমান মূল্য। কি মূল্য বলবো? বর্তমান মূল্য বলবো। তাহলে আজ থেকে নির্দিষ্ট পরে আমার কিছু টাকার দরকার, ওই টাকার নির্দিষ্ট সময় এবং সুদে আজকের যে মূল্যটা আছে সেটাকে বলা হয় কি? বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু বলা হয়। আর ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় ডিসকাউন্টিং বলা হয়। কি বলা হয়? ডিসকাউন্টিং বলা হয়। এরপরে আছে আমাদের এখানে সময়টা তো বললাম, সুদের হার। এই দুইটা জিনিস আলোচনা করে আমরা অঙ্কে চলে যাব। সুদের হার, এই সুদের হারকে 2 ভাগে ভাগ করা হয়। সুদের হারকে 2 ভাগে ভাগ করা হয়, সূত্রকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে আপনার সিম্পল ইন্টারেস্ট,
আর একটা হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে, মনে করেন আমি কোন একটা ব্যাংকে 1 লক্ষ টাকা ডিপোজিট করলাম, ব্যাংক আমাকে বলল 10% আরে ইন্টারেস্ট দেবে। তাহলে দেখেন 1 বছর পরে তাইলে আমি ইন্টারেস্ট কত টাকা পাবো? 1 লক্ষ টাকার উপরে 10% মানে হচ্ছে কত টাকা? 10,000 টাকা। ওকে, এখন আসেন দ্বিতীয় বছরে আমি যখন সুদ পাবো, দ্বিতীয় বছরের সুদটা দুইভাবে গণনা করতে পারে। কিভাবে? একটা হচ্ছে যে আমার এই 1 লক্ষ টাকার উপরে আমাকে আবার দ্বিতীয় বছরে সুদ দিতে পারে, 10,000 টাকা পাবো। অথবা আমার এই 1 বছর শেষে মূল্য কত টাকা দাঁড়াচ্ছে? 1 লক্ষ প্লাস 10,000, তাহলে 1,10,000 টাকা। এই 1,10,000 টাকার উপরও আমাকে সুদ দিতে পারে, তখন সুদ হবে 11,000 টাকা। এখন আসলে সিম্পল ইন্টারেস্ট কি, কম্পাউন্ড ইন্টারেস্ট কি? যদি প্রত্যেক বছর মূল টাকা বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল টাকার উপরে সুদ গণনা করা হয়, তখন সেটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। আবার বলতেছি, যদি প্রত্যেক বছর আপনার যত বছর পর্যন্ত আপনি বিনিয়োগটা করলেন, প্রত্যেক বছর যদি আপনার মূল টাকা বা আসল টাকা অথবা আপনি যে টাকাটা বিনিয়োগ করলেন ওই টাকার উপরে যদি সুদ গণনা করা হয়, সেটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। আর আপনার আসল টাকার সাথে সুদ যোগ করে প্রত্যেক বছরের আসল টাকার সাথে ওই বছরের সুদ গণনা করে এর পরের বছরে যদি ওই সুদ আসলের উপরে সুদ গণনা করলে সেটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্লিয়ার? তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা? নিচেরটা, কারণ এখানে সুদের সাথে আসল যোগ করে সুদ আসল পাইলাম, ওটার উপরে সুদ গণনা করলাম, সেটাকে বলা হয় আমাদের কি? কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক বছরে সুদের পরিমাণটা সমান থাকবে এবং আমার মূল টাকার উপরে সুদ গণনা করতে হবে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের সাথে আসল যোগ করে এর পরের বছরে আমরা সুদ গণনা করব, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য আসে, একটু মুখস্থ করে ফেলবেন। গেল এটাও। লাস্ট আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের কি, সেটা হচ্ছে যে আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা, নাম্বার অফ কম্পাউন্ডেড। ঠিক আছে, এখন এটা একটু পরে আলোচনা করতেছি। এই কম্পাউন্ডেড চক্রবৃদ্ধির সংখ্যাটা হচ্ছে 1 বছরে আপনার কতবার সুদ গণনা করা হবে, সেটাকে বলা হয় আপনার চক্রবৃদ্ধির সংখ্যা। মানে 1 বছরে কোন প্রতিষ্ঠান কতবার সুদ দেবে, ওইটা হচ্ছে যে কি, ওইটা হচ্ছে যে আমাদের নাম্বার অফ কম্পাউন্ডেড অথবা কি চক্রবৃদ্ধির সংখ্যা। আমরা অঙ্ক একটু সূত্র আলোচনা করতেছি, আমরা সূত্র আলোচনা করার ক্ষেত্রে আমরা এটা আরো বিস্তারিত জানবো। এখন আসেন, এখন আমরা এখানে এই যে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করা যায় এটার ফর্মুলাগুলো একটু শিখবো। তো এই বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য মনে রাখবেন আমাদের এটা দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে যে আমরা আপনার লামসাম মানি অথবা আমাদের এককালীন অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য, আর একটা হচ্ছে আপনার কিস্তি বা এনএটির বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা প্রথমে অর্থাৎ আমরা লামসাম মানি, লামসাম মানি মানে হচ্ছে যে এককালীন অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাটা শিখবো। তো এককালীন অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য মনে রাখবেন প্রশ্নে বর্তমান মূল্য নির্ণয় করতে হলে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে, অথবা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হলে বর্তমান মূল্যের পরিমাণটা দেওয়া থাকবে। তবে আপনাকে প্রশ্নটা পড়ে বুঝতে হবে এটা কি বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য। স্বাভাবিক চিনার উপায়টা হচ্ছে ভবিষ্যতের কোন টাকার কথা ইন্ডিকেট করতেছে, তার মানে এটা ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে। আর আজকের কিছু টাকা ভবিষ্যতের টাকার কথা নির্ণয়ের কথা বলা আছে, তার মানে এটা হচ্ছে বর্তমান মূল্য। এখন আসেন এই লামসাম মানি বা বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য, এককালীন অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্রটা হচ্ছে দুইটা। প্রথমত আসেন বর্তমান মূল্য। এই বর্তমান মূল্য নির্ণয় করার সূত্রটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য FB ডিভাইডেড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে যে আমাদের এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র। একইভাবে এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্রটা হচ্ছে PB ইনটু 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে যে আমাদের এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র। ওকে, আর এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার আরেকটা সূত্র আছে এফবির, সেটা হচ্ছে যে আমাদের প্রশ্নে যদি সিম্পল ইন্টারেস্ট বলে দেয়, স্পষ্ট বলে দেয় যে সিম্পল ইন্টারেস্ট, তখন সূত্রটা হচ্ছে P প্লাস PNI। এখানে যে আমি PNI টা লিখলাম, এই PNI টা হচ্ছে যে আপনার সরল সুদ নির্ণয় করার সূত্র। তাহলে বর্তমান মূল্যের সাথে সরল সুদটা যোগ করে দিলে ভবিষ্যৎ মূল্যটা পাওয়া যাবে।
এটা এই তিনটা হচ্ছে যে আমাদের কি, এই তিনটা হচ্ছে যে আমাদের এককালীনত্বের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র। এরপর আসে এনইটি। এখন আসে এনইটি বা কিস্তি বলতে আমরা কি বুঝি। এনইটি হচ্ছে যেমন আপনি মনে করেন ওয়ালটন থেকে একটা ফ্রিজ কিনলেন, ওয়ালটন কোম্পানি বললো যে ঠিক আছে আপনি প্রতি বছর বছর আপনি টাকাটা পরিশোধ করেন, তাহলে কোন নির্দিষ্ট পরিমাণের টাকা অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সমপরিমাণের টাকা দেওয়া হলে অথবা পাওয়া গেলে সেটাকে বলা হয় কিস্তি বা এনইটি বলা হয়। আবার বলতেছি, সমপরিমাণের টাকা সমান সময়ের ব্যবধানে পাওয়া গেলে অথবা পরিশোধ করলে সেটাকে বলা হয় কিস্তি। কিরকম, মনে করেন আপনাকে আমি 1 লক্ষ টাকা ধার দিলাম, তো আমি বললাম যে ঠিক আছে আপনি আমাকে প্রতি মাসে মাসে 10,000 টাকা করে দেন, তাহলে এখানে সময়ের ব্যবধান হচ্ছে প্রতি 1 মাস, ব্যবধান হচ্ছে 1 মাস, প্রত্যেক মাসে আপনি দিচ্ছেন 10,000 টাকা করে, এটাকে বলা হয় কিস্তি। অথবা আমি মনে করেন আমি একটা ফ্ল্যাট কিনলাম, 50 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলাম, তো যার কাছ থেকে আমি ফ্ল্যাটটা কিনলাম ওরা বললো যে ঠিক আছে আপনি প্রতি মাসে মাসে 50,000 টাকা করে দিবেন, তাহলে সময়ের ব্যবধান হচ্ছে 1 মাস, এটা 1 বছরও হইতে পারে। অথবা সে বললো যে প্রতি বছর বছর আপনি 5 লক্ষ টাকা করে দিবেন, তাহলে আমি প্রতি বছর 5 লক্ষ টাকা দিচ্ছি, প্রতি বছর 5 লক্ষ টাকা দিচ্ছি, সময়ের ব্যবধান 1 বছর, আর প্রতি বছর টাকার পরিমাণ হচ্ছে 5 লক্ষ, তাহলে সমপরিমাণের টাকা সমান সময়ের ব্যবধানে পরিশোধ করলে অথবা পাওয়া গেলে সেটাকে বলা হয় আপনার এনইটি বা কিস্তি। চেনার উপায় কি, মনে রাখবেন প্রশ্নে যদি ইচ অথবা পার, ইচ ইয়ার বা পার ইয়ার বা ইচ মান্থ বা পার মান্থ বা ইনস্টলমেন্ট, এই কথাগুলো যদি প্রশ্নে বলা থাকে মনে রাখবেন এটা হচ্ছে যে আপনার কিস্তির অঙ্ক। আর এই কিস্তিটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে যে আপনার অগ্রিম কিস্তি আর একটা হচ্ছে যে সাধারণ কিস্তি। একটা হচ্ছে অগ্রিম কিস্তি আর একটা হচ্ছে সাধারণ কিস্তি। এক কথা মনে রাখবেন, কোন কিস্তি যদি তাৎক্ষণিক বা শুরুতে প্রদান করা হয়, কোন কিস্তি যদি তাৎক্ষণিক বা শুরুতে প্রদান করা হয় তখন সেটা হচ্ছে অগ্রিম কিস্তি। আবার বলতেছি, কোন কিস্তি যদি তাৎক্ষণিক বা শুরুতে প্রদান করা হয় মানে কিস্তি শুরুতে প্রদান করা হয় সেটা হচ্ছে অগ্রিম কিস্তি। আর কোন কিস্তি যদি শেষে অথবা কিস্তির শেষে বা সময়ের শেষে অথবা কিছুই বলা না থাকে তখন সেটা হবে কি কিস্তি, সেটা হচ্ছে সাধারণ কিস্তি, অর্ডিনারি এনইটি। এখন আসেন এই কিস্তির ক্ষেত্রে কিভাবে বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায় ওই জিনিসটা আমরা একটু দেখি। যেমন কিস্তির ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করার সূত্রটা হচ্ছে a into 1 minus 1 by 1 plus I whole to the power n divided by I। আরেকটা বিষয় মনে রাখবেন, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের কিস্তিটা দুই রকমের হইতে পারে, অগ্রিম কিস্তি বা সাধারণ কিস্তি। এখন আসেন যদি এটা অগ্রিম কিস্তি হয় সূত্রের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এখানে 1 প্লাস আইটা অতিরিক্ত কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। এটা কখন হবে, এটা যদি শুরুতে বলে অগ্রিম কিস্তি হয় এটা দিব, আর অগ্রিম কিস্তি না হলে এটা আমরা দিব না। আবার বলতেছি, যদি অগ্রিম কিস্তি হয় বা তাৎক্ষণিক প্রদান করে বা শুরুতে প্রদান করে তখন আমাদের সূত্রের সাথে শুধুমাত্র 1 প্লাস আইটা গুণ করতে হবে, ঠিক আছে, এটাই। এরপরে আসে আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্রটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য a into 1 plus I whole to the power n minus 1 divided by I। এটার ক্ষেত্রে সেম, শুরুতে বললে আপনি এখানে 1 প্লাস আইটা অতিরিক্ত গুণ করে দিবেন, আর শুরুতে না বললে 1 প্লাস আইটা গুণ করার দরকার নাই। তাহলে এটাকে আমি একটু মার্ক করে রাখি, এটাকে একটু মার্ক করে রাখলাম, ঠিক আছে। এটা হবে কখন, শুরুতে বললে এগুলা দিব, শুরুতে না বললে এগুলা দিব না, অথবা প্রশ্নে কিছু না বললে এগুলা দিব না। মূল সূত্র হচ্ছে যে আমাদের এখানে এই 5টা সূত্র। এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা। অসমান নগদ প্রবাহের সেটা বর্তমান মূল্য হইতে পারে, সেটা ভবিষ্যৎ মূল্য হইতে পারে। অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য এটা হচ্ছে যে আপনার নন ইকুয়াল ক্যাশ ফ্লো বা আনইকুয়াল ক্যাশ ফ্লো। অথবা বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য যদি মনে করেন কিস্তির মতো দেওয়া আছে কিন্তু প্রত্যেক বছরে টাকার পরিমাণ সমান না, মানে তত্ত্বটা দেখে মনে হচ্ছে কিস্তির মতো, মানে সময়ের ব্যবধান সমান থাকবে কিন্তু টাকার পরিমাণ যদি প্রত্যেক বছরে সমান না হয় তখন সেটাকে বলা হয় অসমান নগদ প্রবাহ। এই অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করার সূত্রটা হচ্ছে
যতবারটা অসমান নগদ প্রবাহ দেওয়া থাকবে সূত্রটা ততবার লিখবেন। অর্থাৎ এই সূত্রটা তাহলে FB1 1 plus I whole to the power n plus FB2 1 plus I whole to the power n plus FB3 1 plus I whole to the power n plus up to plus FBn 1 plus I whole to the power n। অর্থাৎ আমাদের বর্তমান মূল্য যতবার থাকবে তত, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্য যতটা দেওয়া থাকবে আমরা এভাবে ততটা লিখব ততবার। প্রথম বছর n এর মান 1, দ্বিতীয় বছর n এর মান 2, তৃতীয় বছরে 3, এটা আমরা করব লাস্ট পর্যন্ত। FB1 প্রথম বছরেরটা, FB2 দ্বিতীয় বছরেরটা, FB3 তৃতীয় বছরেরটা, এরকম করে লিখে যাব। এটা হচ্ছে অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র। এরপর আসেন অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য। এটাও সেম, PB1 1 plus I whole to the power n, PB2 1 plus I whole to the power n, PB3 1 plus I whole to the power n। এভাবে যতবার দেওয়া থাকবে ততবার আমরা লিখব প্লাস PBn 1 plus I whole to the power n। ঠিক আছে, ওকে। এখানে মনে রাখবেন, এখানে যদি 5 বছরের তথ্য দেওয়া থাকে, প্রথম বছরে n এর মান হবে 5, এরপরেরটা 4, এরপরেরটা 3, এরপরেরটা 2, এরপরেরটা 1, এভাবে যাবে। মানে বর্তমান মূল্যের ক্ষেত্রে 1 2 3 4 এভাবে, আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে 4 5 3 2 এভাবে, নিচে উপর থেকে নিচের দিকে আসবে। এটা হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে যে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আমাদের অসমান নগদ প্রবাহের সূত্র গেল। এই দুটার ক্ষেত্রে লাস্ট আমরা মনে রাখবো একটু, লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা প্রথমে আপনাদেরকে বলছিলাম চক্রবৃদ্ধির সংখ্যা। অনেক সময় প্রশ্নে দেখা যায় যে প্রশ্নে আমাদের বছরের মধ্যে অনেকবার আমাদের চক্রবৃদ্ধির সংখ্যার কথা বলতে পারে, অর্থাৎ এক বছরে অনেকবার সুদ প্রদানের কথা বলা থাকতে পারে। অর্থাৎ প্রশ্নে এরকম বলা থাকতে পারে যে মান্থলি, সেমিএনুয়ালি, কোয়ার্টারলি, তারপরে হচ্ছে ডেইলি, এই কথাগুলো প্রশ্নে বলা থাকতে পারে। মনে রাখবেন, যদি আমাদের মান্থলি বলে তখন m এর মান হবে 12, মান্থলি বললে m এর মান হবে কি 12। যদি কোয়ার্টারলি বলে তখন m এর মান হবে 4, যদি সেমিএনুয়ালি বলে m এর মান হবে 2, যদি বাই মান্থলি বললে m এর মান হবে 6, যদি আপনার উইকলি বলে তখন m এর মান হবে 52, যদি আপনার ডেইলি বলে তখন m এর মান হবে 360। এইগুলা একটু মুখস্থ রাখতে হবে, এগুলা একটু কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে মান্থলি বললে m এর মান 12, কোয়ার্টারলি বললে অথবা 3 মাস পর পর বললে m এর মান 4, সেমিএনুয়ালি বা 2 বছর পর অর্থাৎ বছরে 2 বার বা অর্ধবার্ষিক বললে m এর মান হচ্ছে 2, 2 মাস পর পর বললে m এর মান 6, তারপরে প্রতি সপ্তাহে বললে m এর মান 52, আর ডেইলি বললে m এর মান হচ্ছে 360। কারণ এখানে 360 অনেকে মনে প্রশ্ন করতে পারেন যে 360 কেন, 365 হবে না কেন? কারণ ফিনান্সে কিন্তু হিসাবকাল শেষ হয় কিন্তু 360 দিনে গেল। এখন আসেন এগুলোর পয়েন্টটা কোথায়, সহজে একটা সূত্র বলি। যদি প্রশ্নে আমাদের এরকম যদি বছরে একাধিক চক্রবৃদ্ধি প্রদানের কথা বলা থাকে, মান্থলি, ডেইলি বা কোয়ার্টারলি, সেমিএনুয়ালি বা মান্থলি, এগুলা বলা থাকবে, তখন হচ্ছে জাস্ট একটা তথ্য বলি, সেটা হচ্ছে যেখানে দেখিবে আই এম দ্বারা ভাগ করা চাই, এম এন বাই পাশাপাশি থাকতে চাই। স্যারে আবার কি বলতেছে, ফিনান্স পড়াচ্ছে, এখানে কবিতা কেন বলতেছে? আসলে কবিতা বলে নেই, পড়া বলছে। এরকম দেখেন, যেখানে দেখিবে আই এম দ্বারা ভাগ করা চাই, যেখানে দেখিবে আই এম দ্বারা ভাগ করা চাই, এম এন বাই পাশাপাশি থাকতে চাই। সব জায়গায় মানে যেখানে যেখানে আপনার আয় আছে সেখানে সেখানে এম দ্বারা ভাগ করবেন, যেখানে যেখানে এম আছে এম দ্বারা কি করবেন, গুণ করবেন। যেখানে দেখিবে আয় এম দ্বারা ভাগ করা চাই, এম এন বাই
পাশাপাশি থাকতে চায়। অর্থাৎ এই কথাগুলা বলা থাকলে সকল যে নিয়মে আপনি করতে যান না কেন, আমরা সুদের হারটাকে এন দ্বারা ভাগ করব, এন এর পাশে এমটা গুণ করে দেব। এটার জন্য আলাদা করে সূত্র মুখস্থ করার কোনো মানে নেই, ঠিক আছে, কোনো মানে হয় না। তাহলে সূত্রগুলো আমরা দেখে দিলাম, একটু মুখস্থ করে ফেলবেন। তাহলে আরেকটু আমরা প্রথমে দেখি এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার সূত্রটা কি, FB ডিভাইডেড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। আর যদি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া থাকে, বছরে একাধিক চক্রবৃদ্ধির কথা বলা থাকে, তখন I এর নিচে m ভাগ করতে হবে, n এর পাশে m গুণ করতে হবে। সিমিলারলি একই ভাবে আমাদের FB নির্ণয় করার সূত্র PB * 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। তারপরে এটা সরল সুদের সূত্র। তারপরে এরপরে আমাদের কিস্তির সূত্র। এখানে কিস্তির ক্ষেত্রে এই দ্বারা কি বুঝাচ্ছে, এই দ্বারা বুঝাচ্ছে কিস্তির মান, কিস্তির পরিমাণ, মানে কিস্তির পরিমাণ বুঝাচ্ছে। এখানে এ দ্বারা বুঝাচ্ছে কিস্তির পরিমাণ। এখানে আই দ্বারা বুঝাচ্ছে আপনার ইন্টারেস্ট রেট, সুদের হার। এন দ্বারা বুঝাচ্ছে আপনার নাম্বার অফ ইয়ার্স। এম দ্বারা বুঝাচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। এখানে আর তো কিছু নাই। এখানে FB1 দ্বারা বুঝাচ্ছে আমাদের প্রথম বছরের ভবিষ্যৎ মূল্য, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এরকম, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো। তাহলে ওকে, আমি একটু ওগুলা মুখে মুছে দিচ্ছি, আমরা একটা অঙ্ক সমাধান করব। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমরা সূত্রগুলা লিখলাম, অবশ্যই 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 সূত্রগুলা কি করতে হবে, আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আসেন আমরা এখন যে অঙ্কটা এখানে আমরা লিখলাম, এটা 2020 সালে আসছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আমরা এই অঙ্কটা সমাধান করব। একটু দেখেন প্রশ্নটা লিখলাম, রাসেল ইজ কনসিডারিং টু পারচেজ এন ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট। রাসেল একটা অ্যাপার্টমেন্ট সে ক্রয় করবে। তো অ্যাপার্টমেন্টের কস্ট প্রাইস হচ্ছে যে আপনার কত টাকা। দেখেন এই অ্যাপার্টমেন্টটা কিনবে, সেই অ্যাপার্টমেন্টের জন্য তার লাগবে 60 লক্ষ টাকা। কত টাকা লাগবে? 60 লক্ষ টাকা হবে। হ্যাজ টু অফার্স, তার কাছে দুইটা বিকল্প আছে। এক নাম্বার বিকল্প পে ফুল ইন ক্যাশ, মানে সে যেদিন অ্যাপার্টমেন্টটা কিনবে সেদিনই সে 60 লক্ষ টাকা দিয়ে ফেলবে। তাহলে এখন আসেন, আমি যদি আজকে অ্যাপার্টমেন্টটা কিনি, রাসেল যদি আজকে অ্যাপার্টমেন্টটা কিনে, আজকে তাকে কত টাকা দিয়ে ফেলতে হবে? 60 লক্ষ টাকা দিয়ে ফেলতে হবে। তাহলে এটার বর্তমান মূল্য যে কথা, ওই অ্যাপার্টমেন্টের মূল্য সেম কথা। তার মানে এখানে আমাদের তেমন কোনো কাজ করতে হবে না। দ্বিতীয়টা দেখেন, পে 30% অফ দা কস্ট ইন ক্যাশ, মানে এই 60 লক্ষ টাকা 30% কি ইমিডিয়েটলি, তাৎক্ষণিক, মানে যেদিন সে কিনতেছে ওই দিনে দিয়ে ফেলতেছে, মানে যেদিন তার সাথে চুক্তি হচ্ছে সেদিনই সে 30% টাকা দিয়ে ফেলতেছে। আচ্ছা, এন্ড পে টাকা 7 লাখ, এই যে 7 লাখ ইচ, এই যে দেখেন ইচ, এই যে ইচ, এই যে ইচ ফর নেক্সট 10 ইয়ার্স। অর্থাৎ এরপরে বলছে বাকি যে টাকাটা 17 বা 30% দিয়ে ফেলবে, বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা তারা 7 লক্ষ টাকা প্রত্যেক বছর, ইচ মানে প্রত্যেক বছর 7 লক্ষ টাকা করে এরকম পরবর্তী 10 বছর পর্যন্ত পরিশোধ করবে। এখন আমাদেরকে বলছে হুইচ অফার অ্যাকসেপ্ট এন্ড হোয়াই, অর্থাৎ সে কোন বিকল্পটা নিবে এবং কেন নিবে। তাহলে চলেন আমরা একটু দেখি। প্রথমে রিকোয়ারমেন্ট এ, অফার 1 এ। অফার 1 এর ক্ষেত্রে হচ্ছে সে পুরো টাকাটা ক্যাশে দেবে, পরিশোধ করতেছে। তাহলে দা প্রেজেন্ট ভ্যালু অফ অফার 1 বা এ ইজ টাকা 60 লাখ। এখন প্রশ্ন করতে পারেন, স্যার আপনি এখানে প্রেজেন্ট ভ্যালুটা কেন বের করবেন, প্রেজেন্ট ভ্যালু কেন বের করতেছেন? দেখেন আমি কোন একটা অ্যাপার্টমেন্ট কিনবো বা আমি কোন একটা ফ্ল্যাট কিনবো, তাহলে টাকাটা কি আজকে লাগবে, এখন কিনতেছি নাকি ভবিষ্যতে কিনতেছি? এখানে বিষয়টা এরকম বুঝাচ্ছে, আমি টাকাটা অর্থাৎ অ্যাপার্টমেন্টটা এখন কিনতেছি, টাকাটা আমি কিছুটা, যদি আমি প্রথম বিকল্পটা নিই তাৎক্ষণিক এখন সব টাকা দিয়ে ফেলবো, আর যদি আমি দ্বিতীয় বিকল্পটা নিই 30% টাকা এখন দেবো, বাকি টাকাটা আমরা 10 বছর পর্যন্ত পরিশোধ করব। তাহলে এটা দ্বারা বুঝাইছে যে আমি কিস্তিটা দেবো ভবিষ্যতে, তাহলে মূল্যটা হবে আমার বর্তমানে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিস্তির পরিমাণ যদি, কিস্তিটা যদি ভবিষ্যতের হয় মূল্যটা হবে বর্তমানের, আর কিস্তিটা যদি বর্তমানের হয় ভবিষ্যতের মূল্য হবে। তাহলে সেজন্য আমরা এখানে বর্তমান মূল্যগুলো বের করব। এরপরে রিকোয়ারমেন্ট বি, বি এর ক্ষেত্রে আমরা
বি এর ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা বি এর ক্ষেত্রে যে কিস্তিটা পরিশোধ করতেছে সেটার বর্তমান মূল্য বের করব, আর ক্যাশে যে টাকাটা দিচ্ছে সেটা বের করি, আমরা ডাউন পেমেন্টটা বের করি। ডাউন পেমেন্ট, এই ডাউন পেমেন্ট হচ্ছে এই 60 লক্ষ টাকা সে 30% তাৎক্ষণিক দিয়ে ফেলবে। 60 লক্ষটা 30%, তাহলে 60 লক্ষ টাকার 30%, তাহলে হচ্ছে কত টাকা? 18 লক্ষ টাকা। সে এই 18 লক্ষ টাকা সে তাৎক্ষণিক দিয়ে ফেলবে, আর বাকি যে টাকাটা আছে সেই টাকাটা কিস্তিতে পরিশোধ করবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট। 2 নাম্বার হচ্ছে আমাদের আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টের আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করব। ইনস্টলমেন্টের কি বের করব? প্রেজেন্ট ভ্যালুটা বের করব। ওই প্রেজেন্ট ভ্যালু সূত্রটা জানি, পিভি সমান a ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই i। এটা আমাদের শুরুতে নাকি শেষে কিছুই বলা নাই, তাইলে কিছু না বললে আমরা শেষে ধরে নেব, সেজন্য 1 প্লাস i-টা এখানে দিতে হবে না। আর এখানে m আসবে না কেন? কারণ এখানে কিন্তু আমাদের ইয়ারলি বলছে, সেমি এনিলি বা এগুলা কিছু বলা নাই। তাহলে এখানে এর মান হচ্ছে কত টাকা? এই যে 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা এর মান। এরপরে 1 মাইনাস 1 বাই 1 প্লাস সুদের হার। আচ্ছা, সুদের হারটা তো এখানে আমি লিখলাম না, আমাদের যে মূল প্রশ্নটা, এই মূল প্রশ্নটাতে আচ্ছা, প্রশ্নটাতে আমরা লিখে নেই আমাদের অপরচুনিটি কস্ট দেওয়া আছে 12%, এটা প্রশ্নে দেওয়া আছে, আমি লিখতে ভুলে গেছি। তাহলে এটা অপরচুনিটি কস্ট প্রশ্নে দেওয়া আছে। তাহলে এখানে সুদের হার হচ্ছে 12%, 0.12। এন এর মান কত বছর? এই যে দেখেন 10 বছর, তাহলে এন এর মান 10, এন এর মান 10। এরপরে ডিভাইডেড বাই 0.12। এখন আমরা মানটা বের করে ফেলি, মানটা বের করে ফেলি। দেখেন তাহলে প্রথমে একসাথে 1 ডিভাইডেড বাই 1.12 পাওয়ার 10 একসাথে করতে পারবেন, বের করার পরে -1, এরপরে বাই 0.12, এরপর ইনটু 7 লাখ। একসাথে মানটা বের করে ফেললাম, এই মানটা বের হচ্ছে 39,55,156। আবার দেখি একসাথে কিভাবে বের করবেন। প্রথমে 1 উঠাবেন, 1 ক্যালকুলেটরে, ভাগ এটা যোগ করলে কত? 1.12 ভাগ 1.12, পাওয়ার কত আছে? 10। তাহলে এই যে তীর চিহ্ন পাওয়ার 10 দিলাম, দেওয়ার পরে সমান চিহ্ন দিবেন, দেওয়ার পর এরপর এখানে -1 আছে, তাহলে এই যে -1 দিলাম, যে মানটা সমান ছিল। এরপর আপনার যে নিচে যেটা আছে ভাগ 0.12 দিলাম, দেওয়ার পরে যে মানটা আবার 1 ভাগ 1.12 পাওয়ার 10, এরপর বিয়োগ 1 ভাগ 0.12, যে মানটা আছে এটার সাথে আমরা 7 লক্ষ গুণ করে দেব। তাহলে এই যে 39,55,156 টাকা হচ্ছে যে আমাদের, আমরা যে কিস্তিটা দিচ্ছি কিস্তির বর্তমান মূল্য বের হয়েছে কত টাকা? 39,55,156 টাকা। তা এখন আমরা সুতরাং এই দুইটা মিলে, অর্থাৎ সেকেন্ড ইনস্টলমেন্টের ক্ষেত্রে আমরা টোটাল কত টাকা দিচ্ছি এটা নিচে লিখবেন। তাহলে টোটাল পেমেন্ট, সুতরাং সো টোটাল ফিবি অফ সেকেন্ড অথবা অফার বি। অফার বি এর হচ্ছে যে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে, সূত্র লিখবো ক্যাশ পেমেন্ট বা ডাউন পেমেন্ট প্লাস ইনস্টলমেন্ট, ফিবি অফ ইনস্টলমেন্ট। তাহলে এখন আসেন ক্যাশ পেমেন্ট আমরা বের করছিলাম, কত বের হয়েছিল? 18 লক্ষ, প্লাস এটা হচ্ছে 39,55,156 টাকা। তাহলে যোগ করেন 18 লক্ষ যোগ
39,55,156। তাহলে বের হয়েছে 57,55,156 টাকা। এখন আসেন দুইটারই বর্তমান মূল্য বের করলাম। তার মানে আমরা যদি প্রথম বিকল্পটা যদি আমরা নিই, প্রথম অফারটা যদি আমরা নিই, আমাদেরকে পরিশোধ করতে হবে টোটাল ওদেরকে দিতে হবে 60 লক্ষ টাকা। আর আমরা যদি দ্বিতীয়টা যদি নিই, আমরা পরিশোধ করতে হবে 57,55,000 টাকা। আপনাকে প্রশ্ন করলাম, আপনি কোনটা নেবেন বলেন? কোনটা নেবেন? সবসময় মনে রাখবেন, দেওয়ার সময় কমটা, পাওয়ার সময় বেশিটা। আপনি দিবেন কোনটা, কম দিবেন না বেশি? আপনি কম দিলে খুশি থাকবেন নাকি বেশি দিলে খুশি থাকবেন? অবশ্যই কমটা। তার মানে দ্বিতীয় বিকল্পটা আমরা গ্রহণ করব, কারণ এখানে আমাদেরকে কম টাকা পরিশোধ করতে হচ্ছে। তাহলে সিদ্ধান্ত দেওয়ার নিয়মটা মনে রাখবেন, দেওয়ার ক্ষেত্রে কমটা, পাওয়ার ক্ষেত্রে বেশিটা। আপনি আপনার বন্ধু থেকে টাকা পাবেন, আপনার বন্ধু থেকে টাকা পাবেন, আপনার বন্ধু আপনাকে দুইটা অফার দিছে, তুমি কি 50,000 টাকা নিবা নাকি 30,000 টাকা নিবা? অবশ্যই আপনি 50,000 টাকা নেবেন। আবার আপনার বন্ধু আপনার থেকে টাকা পাবে, বললে যে বন্ধু তোকে আমি কি 45,000 টাকা দেব নাকি 50,000 টাকা দেব? আপনি বলবেন যে দে 45,000 টাকা দে, ঠিক আছে? আবার আপনি ওকে টাকা দিতে গেলে আপনি কমটা দিবেন নাকি বেশি? ওকে আপনি কি 45,000 দিবেন নাকি 50,000 দিবেন? অবশ্যই 45,000 টাকা দিবেন। অর্থাৎ সোজা কথা হচ্ছে দেওয়ার ক্ষেত্রে কমটা, পাওয়ার ক্ষেত্রে আমরা বেশিটা গ্রহণ করব। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং সো রাসেল should accept offer B because in the case of offer B he pay lowest amount এটা লিখলাম আমি, হি পেজ লোয়েস্ট অ্যামাউন্ট। অর্থাৎ মিস্টার রাসেল তাহলে সেকেন্ড অফারটা গ্রহণ করবে, কারণ সেকেন্ড অফারের ক্ষেত্রে সে কম টাকা কি করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে এই যে অঙ্কটা করলাম, তাহলে আপনাদের কাজ হচ্ছে যে এই অঙ্কগুলো একটু দেখে দেখে প্র্যাকটিস করা। আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা করব। তাহলে ক্লাসটা এমনি একটু লম্বা হয়ে গেল। আপনাদের প্রথম কাজ হচ্ছে যেখানে সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন, এরপরে দেখে দেখে একটু অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ পারবেন। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।